ইউপিএস সিভিল সার্ভিস এক্সাম 2020 এইখান থেকে যারা পাস আউট করেছে ওয়েস্ট বেঙ্গলে হয়ে তাদেরকেই আজ সম্বর্ধনা জানানো হচ্ছে। আর সেই সম্বর্ধনাতে আসেন অনেক গুণীমানী ব্যক্তিরা। আসুন দেখে নিই। Civil service. We have Moyuli Mukherjee with an All India rank of 159, who has been allocated Indian Revenue Service rank of 548, who has been allocated Indian Revenue Service income tax. This evening we celebrate the achievement of 5 Moyuli. We have Indrashish's parents because Indrashish was unable to attend today, and we have Mithu and Ricky and district in West Bengal on the map of India. India is one of the most competitive exams. And it was one of the dream that I had from childhood, but I never thought that I would be able to clear it. And I gave my best, and the result was as I gave my exam. And I think it's just the beginning of a long journey where I will be learning a lot of things. As I have been allocated Indian Police Service, which is a bit. I'm going to be the first IS of my district, and initially I felt elated that I'm going to be the first IS of my district. But at the same moments where I would feel that I should be preparing. my childhood dream. I always enjoy learning new things, and I enjoy my studies. I was doing my PhD. What makes me comes is it comes across like. কেমন লাগছে আপনার? খুবই উৎফুল্ল লাগছে এবং যত সিনিয়র বিউরোক্রেট আছেন স্যারেরা তাদের এক্সপিরিয়েন্সটা যে খুব দরকার, কেননা আমরা আমি নিজে প্রাইভেট সেক্টরে ছিলাম। প্রাইভেট সেক্টর থেকে গভর্নমেন্ট সার্ভিসে অ্যাজ এন অল ইন্ডিয়া সার্ভিস অফিসার যাওয়া, সেখানে আমার মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ যারা সিনিয়র আছেন, যারা অলরেডি সার্ভিসে আছেন 20 বছর, 15 বছর, 25-30 বছর, তাদের এক্সপিরিয়েন্সটাকে জানা এবং তাদের কাছ থেকে অনেক কিছু শেখা। ওনাদের কাছ থেকে ফেলিসিটেট হওয়ার মধ্যে একটা আলাদাই আমার প্রাইড ফিল হচ্ছে যে দে আর ফেলিসিটেটিং মি। সেটা অবশ্যই একটা খুব ভালো জিনিস। আমি চেষ্টা করব স্যারের যে গ্রুপ আছে সেখানে নিজেকে জয়েন করার এবং তাদেরকে আমার জার্নিতে আমি যা যা চ্যালেঞ্জ ফেস করব তাদের অ্যাডভাইস নেব এবং তাদের কাছ থেকে শিখবো এবং টু দ্য বেস্ট ওয়ে পসিবল আই ওয়ান্ট টু সার্ভ দ্য সোসাইটি, এবং তার জন্য সিনিয়রদের হেল্প দরকার। আরেকটা যেটা স্যারেরা বললেন আমি স্পেসিফিক্যালি আবার মেনশন করতে চাই যে ইটস ট্রু কি বেঙ্গল থেকে ছেলেমেয়েরা অনেক কম আছে যারা ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় যান বা সফল হন। তার মেইন কারণ হচ্ছে আমরা কোথাও না কোথাও পিছিয়ে থাকি। আমরা চাই না যে আমরা দেশের অল ইন্ডিয়া লেভেল সার্ভিস আইএএস আইপিএস বা সেন্ট্রাল সার্ভিসে আমরা নিজেদের রিপ্রেজেন্ট করি। তো কথা রেখে একটা কথা বলি, অনেকেই তো ট্রাই করেন, হচ্ছে না। অনেকে বলে একটা রাজনৈতিক চাপ বা অনেকের বাড়ির প্রবলেম বা করতে করতে বিরক্ত এসে যাচ্ছে, যে ট্রাই করে যাচ্ছে বারবার কিন্তু হচ্ছে না। তো সেখান থেকে কি বলবে? এই পরীক্ষাটাই এরকম। আমার মনে হয় সাকসেস রেটটা যেখানে লেস দেন 0.1% ও সামথিং, তো এখানে সবাই চেষ্টা করলে হবে এটা মানে নেই। কিন্তু আমার মনে হয় জার্নিটা এতটাই এনার্জাইজিং এবং এত কিছু জানা যায়। আমি যদি সাকসেস এখানে নাও পাই, দেয়ার আর আদার এক্সামস যেখানে আমি শিওরলি সাকসেসফুল হব। এবং এটার সাকসেসফুল না হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে, যদি আমি এক্সাম্পল হিসেবে ধরি, পশ্চিমবঙ্গ থেকে যদি 100টা ছেলে পরীক্ষায় দিচ্ছে, কম্পেয়ার যদি আমি করি উত্তরপ্রদেশে, সেখানে হয়তো 500টা বা 700টা ছেলে পরীক্ষা দিচ্ছে, ছেলে মেয়ে। তো সেই হিসেবে রিলেটিভ নাম্বার অফ পিপল ফ্রম আদার স্টেটস আর হায়ার দেন ওয়েস্ট বেঙ্গল। তো যখন পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা অনেক বেশি পরীক্ষা দেবে, হয়তো সবাই সাকসেসফুল হবে না, কিন্তু জাস্ট এই পরীক্ষাতেই সাকসেসফুল হতে হবে এটার মানে নেই। কিন্তু এই রিস্কটা নেওয়াটা ওয়ার্থ ইট, কেননা
এই পরীক্ষা সাকসেসফুল হলে ইউ উইল হ্যাভ এ ডিফারেন্ট কাইন্ড অফ লাইফ, যেটার জন্য আমি নিজেকে তৈরি করছি। ইট ইজ গোয়িং টু বি ভেরি ডিফারেন্ট। যদি নাও হয়, দের আর মেনি আদার এক্সামস যেটা সিলেবাস অ্যাপ্রক্সিমেটলি এর আশেপাশে বা এর সাথে রিলেটেড, ওই পরীক্ষার জন্য আমরা নিজের তৈরি করতে পারি। কিন্তু আমরা এই 1 বছরে হলো না, 2 বছর বা 3 বছর লেগে থাকার অ্যাটিটিউডটা যতদিন না গ্রো করছি, এই পরীক্ষা ক্লিয়ার করার অ্যাটিটিউড তৈরি হবে না। আপনি কত বছর ধরে ট্রাই করেছিলেন? এটা আমার সেকেন্ড অ্যাটেম্প্ট ছিল। তো আমি ওয়ান অফ দ্য লাকিয়েস্ট যে সেকেন্ড অ্যাটেম্প্টে, এবং আমার পুরোপুরি মানে পড়াশোনা করে এটা আমার ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল। তো সেই হিসেবে আমি আমার ফার্স্ট অ্যাটেম্প্টেই হয়েছে। আমার এর আগের অ্যাটেম্প্টে আমি চাকরি করতে করতে দিয়েছিলাম, আই ওয়াজ নট প্রিপেয়ার্ড, আই ডিড নট ইভেন কভার দ্য হোল সিলেবাস। তো সেই হিসেবে ইট টেক্স টাইম ফর মেনি, ইট টেক্স 3 years, ইট টেক্স 4 years। একটা সার্টেন অ্যামাউন্ট অফ বেসিক সিলেবাস কভার হয়ে যাওয়ার পর আমার মনে হয় প্রত্যেক দিন 4 ঘন্টা থেকে 5 ঘন্টা সময় দিতে পারলেও অনেক। প্রত্যেক দিন যে 12 ঘন্টা 13 ঘন্টা পড়তে হবে এটার মানে নেই। তো একটা ইনিশিয়াল 2 বছর যদি কেউ দিতে পারে, যেখানে ওর নিজের 100% সময় এই পরীক্ষার জন্য দিচ্ছে, সিলেবাস কমপ্লিট করে পরিষ্কারভাবে নোটস বানিয়ে, তারপরে সে, তার যদি অর্থনৈতিক চাপ থাকে, সে একটা চাকরি করতে করতেও এই পরীক্ষার প্রিপারেশন চালাতে পারে ফর অ্যানাদার 3-4 years, যদি বাই চান্স কিছু কারণে না হয়। কিন্তু ওই 2 বছরের রিস্কটা নেওয়াটা ওয়ার্থ ইট অলওয়েজ, কেননা ইট মেক্স আস অ্যাওয়্যার অফ সো মেনি থিংস যেটা আমরা সাধারণভাবে জানি না, বাট অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ গুড পার্সন, মানে অ্যাজ এ গুড সিটিজেন অফ দ্য কান্ট্রি, উই অল নিড টু নো। তো দ্যাটস দ্য অনলি থিং আইল সে। ইন ফিউচার আপনি সাধারণ জনগণের জন্য কি করবেন বলে আগে ভেবেছেন? কারেন্টলি আমি আইপিএস অফিসার হিসেবে পোস্টেড হব বলে, এবং সেই হিসেবে ট্রেনিং নেব, অ্যান্ড মোস্ট লাইকলি আই উইল বি পোস্টেড ইন ওয়েস্ট বেঙ্গল। সো আমি অ্যাজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট, মাই ডিউটি অ্যাজ এ পুলিশ অফিসার ইজ কোয়াইট ডাইভার্স, ইনক্লুডিং ল অ্যান্ড অর্ডার and crime detection and many other forensics and all. তো my approach is always, যেটা স্যার বললেন কি বড়প্পন, কি আমার অ্যাপ্রোচ অলওয়েজ কি আমার টার্গেট হওয়া উচিত যে আমার যে কাজটা তাতে কমন পিপল, যে পিপলটা প্রবলেমে আছে, যে পার্সন যে বিভিন্ন এরিয়াতে কোনো ইস্যু ফেস করছে, ইট ক্যান বি হিউম্যান ট্রাফিকিং, ইট ক্যান বি সিম্পল পেটি ক্রাইমস অর বিগার ক্রাইমস, যেন ওর জন্য জাস্টিস আমি প্রোভাইড করতে পারি। And I think if we cannot provide that justice, the whole system becomes more shaky. So I think I'll try my best to be within the law and to provide justice to people through any way possible. বাঙালি হয়ে কতটা গর্বিত বোধ করছেন? অবশ্যই আই ফিল ভেরি প্রাউড। অ্যান্ড যখন আমরা পড়ি যে সুভাষচন্দ্র বোস, তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় 4th হয়েছিলেন, ইন্ডিয়ার ফার্স্ট আইসিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর, তো এই সমস্ত বিষয় সম্বন্ধে বাঙালি যে সিভিল সার্ভেন্টে একটা বড় পজিশনে ছিল হিস্টোরিক্যালি, সেটা জেনে এবং সেই লিনিয়ে যে আমি কোথাও একটা আসছি সেটা জেনে অলওয়েজ নিজেকে প্রাউড ফিল হয়। শুভঙ্কর বালা। সো থ্যাংক ইউ। প্রথমে কি খবরের পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন। আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই খুশি আমি। আমার ফ্যামিলি, আমার মা বাবা এসছেন, সবাই খুব খুশি। আর এখানে আজকে কলকাতায় আমাদের যে ফেলিসিটেশন অভ্যর্থনা জানানোর জন্য যে সেরেমনিটা হলো, এটাও খুব সুন্দর এবং খুব আয়োজনটা খুব ভালো হয়েছে এবং খুব এনকারেজিং আর কি। যারাই আমাদের পশ্চিমবঙ্গের থেকে যারা সিভিল সার্ভিসে পরীক্ষা দিচ্ছেন বা দেবেন, তাদের জন্যে মানে এরকম একটা সেরেমনি বা এরকম একটা উদ্যোগটা খুব ভালো আর কি। আপনি কত বছর ধরে প্রিপারেশন নিয়েছেন? সরকারি চাকরি মানে একটা মাথায় হাত, এটা সকলেই ভাবে, তো সেইখান থেকে কতটা আপনি প্রিপারেশন নিয়েছেন আর কতদিন টাইম লেগেছিল? আমি প্রিপারেশন শুরু করি 2017 লাস্টের থেকে, অলমোস্ট সেপ্টেম্বর অক্টোবর। আর 18তে পরীক্ষাটা দিই। 18 পরীক্ষায় আমি ফার্স্ট রাউন্ডও পাস করতে পারিনি। 2019-এর পরীক্ষাটা দিই। 19-এ আমি ইন্টারভিউ রাউন্ড অবধি পৌঁছাই, কিন্তু ফাইনাল মেরিট লিস্টে আমার নাম ছিল না। এবং শেষ 2020-র পরীক্ষাটা আমি দিয়ে, ইউপিএসসি সিভিল সার্ভিস দিয়ে আমি এই র্যাঙ্ক পেলাম, 487 র্যাঙ্ক করেছি। তো এখন ইতিমধ্যে আমরা অনেককে বাঙালিকে দেখছি এখন সরকারি চাকরির জন্য ইনভলভ হচ্ছে, আবার অনেক বাঙালিদের মধ্যে এটাও আছে যে সরকারি চাকরি মানে খুব একটা টাফ বিষয়, ওটা হবে না। এটা আমাদের সরকারি চাকরি মানে ভেবে নেওয়া হচ্ছে সবাই যে হবে না। তো সেই ভাবনা থেকে আপনি কি বলতে চাইছেন? আরও তো অনেকে যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে আপনি কি অ্যাডভাইস দিতে চান? আমি শুধু এটাই বলতে চাই যে কোনো চাকরি পাওয়া, আমরা সবসময় দেখি যে
সিট কত, হ্যাঁ 400 সিট, 500 সিট বা 1000 সিট, আমরা চাকরি পাওয়ার পিছনে মোটিভেশনটা দেখি না। হ্যাঁ, যদি যেরকম আমি সিভিল সার্ভিস যখন পড়া শুরু করেছিলাম, হ্যাঁ তার আগে আমি প্রিপারেশনের আগেই এটা ভেবে নিয়েছিলাম যে আমাকে সিভিল সার্ভিস পাস করতে হবে, কারণ এটা আমার একটা মানে একটা প্যাশন আর কি। হ্যাঁ, আমি চাই যে আমি সিভিল সার্ভিসটা পড়ে এখানে আমি যে কোনোই পোস্ট পাই, আমি অবশ্যই এখান থেকে নিজের মানুষের সোসাইটির এবং দেশকে সার্ভ করতে পারবো। এই মোটিভেশনটা নিয়ে আপনাকেও যে কোনো পরীক্ষা যেখানে আপনি দিতে চান, ব্যাংকিং হোক, এসএসসি সিজিএল হোক, এরকম সরকারি চাকরি যারা দেবেন তাদেরকে এই মোটিভেশন নিয়ে পড়তে হবে। এবং আমাদের পশ্চিমবঙ্গে যারা বিভিন্ন যেরকম পুলিশ সার্ভিস আছে, WBCS আছে এবং টিচিং সার্ভিস আছে, সব সার্ভিসেরই কিন্তু প্রচুর মহত্ব আছে। সেই ইম্পর্টেন্সটা বুঝে যদি আমরা কাজ করি তাহলে আমার মনে হয় যে অনেকটা জিনিস অনেক সহজ মনে হবে জিনিসটা। হ্যাঁ, শুধু ভ্যাকেন্সি দেখলে হবে না, আমার চেষ্টাটা, মোটিভেশনটা খুব দরকার। সকলেই তো ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, আপনি হঠাৎ সিভিল সার্ভিসে আসবেন বলে ভাবলেন কেন? এটা কি ছোট থেকেই ভাবনা ছিল? সিভিল সার্ভিস আমাকে অ্যাট্রাক্ট তো অলওয়েজ করতো, কিন্তু ফাইনাল ডিসিশনটা আমি নিয়েছিলাম যখন আমি কলেজে ছিলাম। হ্যাঁ, এবং পশ্চিমবঙ্গে থেকে একটা ভালো একটা দিক এটা যে পশ্চিমবঙ্গে আমরা বলি যে আমরা মানুষকে নিয়ে ভাবি। পশ্চিমবঙ্গে আমরা সবসময় দেখি যে কলকাতায় বা আমাদের বিভিন্ন শহর অঞ্চলে আমরা সবসময় মানুষকে নিয়ে কথা হয়, মানুষে কীভাবে আগে আমরা মানে সোসাইটি কী করে ভালো এগোতে পারে সেটা নিয়ে কথা মানে চলে। তো একটা বড় অবদান আমি যেহেতু বাঙালি বা পশ্চিমবঙ্গের মানে মানুষ হয়েছি আর কি, সেখান থেকে এটা একটা মোটিভেশন ছিল যে কিছু একটা করতে হবে। হ্যাঁ, তো ইঞ্জিনিয়ারিংয়ে জব করতাম সফটওয়্যারে, সেটাও একটা ভালো ছিল, জবটা খুবই ভালো ছিল। তবে একটা স্যাটিসফ্যাকশানের মানে যে নিজের সোসাইটি, নিজের মানে লোকজনের জন্য, নিজের দেশের জন্য কিছু একটা করব, সেই জায়গাটা, প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি আমি সিভিল সার্ভিসের থ্রু পেয়েছি। আর আমি মনে করি যে আসছে দিনগুলো ভালো করব। যে ইঞ্জিনিয়ার ছেড়ে সিভিল সার্ভিস, জার্নিটা কেমন ছিল? দেখুন, জার্নি তো টাফও ছিল কিন্তু ইন্টারেস্টিংও ছিল, কারণ জার্নিটা অলওয়েজ সিভিল সার্ভিস, আমার মনে হয় যে সিভিল সার্ভিসের প্রিপারেশনটাই এতটা বড় কি প্রিপারেশনই অনেক কিছু শিখিয়ে দেয়। আপনি যদি ঠিক করে দেখেন তো ইউপিএসসিতে অলমোস্ট 19-20টা সার্ভিস আছে, সাবজেক্ট আছে যেটা আমরা পড়ি। তো সব সাবজেক্টগুলো পড়ে একটা এত কিছু নলেজ নিয়ে, এটা একটা শেখারও জায়গা, ইন্টারেস্টিংয়ের জায়গা, আবার কষ্টও হয় যখন চান্স পাই না, মানে একবারে পেলাম না, দুবারে পেলাম না। কিন্তু ওভারঅল জার্নিটা ইন্টারেস্টিং, মাঝে মাঝে ফ্রাস্ট্রেটিংও হয়, মাঝে মাঝে আবার খুব ভালো লাগে। বাট চান্স পেয়ে গেলে, সাকসেস পেয়ে গেলে, ইট ইজ অলওয়েজ ওয়ার্থফুল। আমি বলবো যে খুবই ভালো আর কি। হ্যাঁ, মানে বাঙালি হয়ে কিরকম লাগছে, কতটা গর্বিত আপনি? বাঙালি হয়ে তো সবসময় গর্বিত ফিল করি। হ্যাঁ, সিভিল সার্ভিসে পেয়েছি বলেই তাই নয়, সবসময় বাঙালি হিসেবে নিজেকে গর্ব ফিল হয়। আমি দিল্লিতে ছিলাম এবং দিল্লিতেও আমি দেখেছি যে বাঙালিদের প্রতি সবারই একটা ভালো একটা ইমেজ আছে, কারণ আমরা সিভিল সার্ভিসে হিস্ট্রি পড়ি এবং ভারতের ইতিহাস, মডার্ন ইতিহাসে বাংলা ছাড়া তো হয়তো সেটা লেখাও সম্ভব হবে না। তো বাঙালি হিসেবে মানে কতটা গর্ব ফিল করি সেটা তো কথায় বোঝানো যাবে না, কিন্তু নিশ্চয়ই আমি প্রচুর মানে গর্ব ফিল করি বাঙালি। আপনি ইন ফিউচার জনসাধারণের জন্য কি করতে চান? আমাকে এখন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস IAS এর করা হয়েছে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিংয়ের দ্বারা। এবার আমি যেখানেই আমাকে পোস্টিং দেওয়া হবে, সেটা যে কোনো স্টেট হোক, সেটা তো DOPT ডিসাইড করবে। তবে যেখানেই দেওয়া হোক, তো মেন উদ্দেশ্য আমার সবসময় এটা থাকবে যে সোশিও ইকোনমিক যে কন্ডিশন আছে, সেটা এডুকেশন হোক, হেলথ হোক, সেই দিকে যতটা ভালো কাজ করা যায়। হ্যাঁ, আর এর বাদ বাকি একটা মানুষ হিসাবে এটা বলতে চাই যে মানে দিনের শেষে যদি একটা মানুষেরও ভালো করে অফিস থেকে ফিরতে পারি, সেটাই আমার জন্য সবচেয়ে ভালো হবে। আপনি এডুকেশনের কথা বললেন, তো এখনকার প্রতিটা এডুকেশন হয়ে গেছে অনলাইনে, এখন মানুষ বই পড়েই না। আমরা কলেজ স্ট্রিটে গেলে এখন আর ইয়াং জেনারেশনকে বই কিনতে দেখি না, এখন সবই PDF-এ হয়ে গেছে। তো সেখান থেকে কী মনে হচ্ছে, এখনকার এই ইয়াং জেনারেশন কি এডুকেশনটা কম পাচ্ছে?
বা তাদের কাছে যে নলেজটা যেটা গেইন করা দরকার সেটা কি কম হচ্ছে? দেখুন, অনলাইন এডুকেশন ইজ দ্য ফিউচার, ঠিক আছে, এটাকে আমরা ডিনাই করতে পারি না। এভলিউশন তো হবেই, একসময় কম্পিউটার ছিল না, আজকে কম্পিউটার আছে, এটা রিয়ালিটি। আজকে সব কাজ কম্পিউটারে, মোবাইলে বসে বসে আমরা করি। তো এডুকেশনেরও এটা আমরা বলতে পারি যে একটা রেভলিউশন, এটা হবে। তবে আমার পার্সোনালি মনে হয় যে বইটা হাতে ধরে পড়াটা একটা আলাদা ব্যাপার আছে, যেটা হয়তো এতে হয় না মোবাইলে। তবে ফিউচার জেনারেশন, আমি আশা করি যে এটা ওদের উপরেই ছেড়ে দেওয়া উচিত, যে ওরা মানে জিনিসটাকে কত ভালো করে অ্যাডপ্ট করবে। আমার মনে হয় করে নেবে। আর এডুকেশন নলেজ সেটা আমি অনলাইন পাই বা অফলাইন পাই, যদি আমি সেটাকে কাজে লাগাতে পারি, ইটস অলওয়েজ ওয়েলকাম। যদিও আমরা যতই নলেজ গেইন করি না কেন, এখন অনেক বাচ্চাদের হাতে, খুব ছোট ছোট বাচ্চাদের হাতে ফোন ধরিয়ে দেওয়া হয়। তো সেখান থেকে তো নলেজটা ওরা খারাপটা নিচ্ছে বা ভালোটা নিচ্ছে সেটা কিন্তু মা বাবা অতটা খেয়াল করে না। তো সেখান থেকে কি মনে হয়, ওই রকম বাচ্চাদেরকে ফোন দেওয়া ভালো না আপাতত বইতেই সীমাবদ্ধ রাখা ভালো? দেখুন, ফোনটা তো অ্যাকচুয়ালি জিনিসটা এরকম যে ফোনে পিডিএফও আছে, আবার ফোনে প্রচুর গেমও ডাউনলোড হয়, এবং যেহেতু ছোট বাচ্চাদের দেখা যায় যে গেমটা বেশি খেলে, হ্যাঁ, সেই ক্ষেত্রে একটু এখন এই গেমটা রেস্ট্রিক্ট করাই ভালো। আমার মধ্যে হয় যে জিনিসটাকে পজিটিভ কাজে লাগানোটাই বেশি ভালো। আর যখন সময় সাপেক্ষে দরকার হবে, সেটা একটু আধটু গেমও খেলুক, ঠিক আছে, কিন্তু মোস্টলি পজিটিভ কাজে ইউজ করুক তো ভালো হয়। আপনিও পছন্দ করেন গেম খেলা? আমি খুব একটা খেলি না, তবে আমি এটা বলবো যে ঠিক আছে, একটা রিক্রিয়েশন অ্যাক্টিভিটিসের জন্য দিনে আধ ঘন্টা খেললো, সেটা কোনো প্রবলেম নেই। তবে ওই গেম ধরে বসে থাকলাম আর পড়াশোনা করলাম না, সেটা আবার ঠিক না আমার মতে। তো এটাই। আপনার নাম? আমার নাম মিঠুন বিশ্বাস। আমি সিভিল সার্ভিস এবছর 487 র্যাঙ্ক করেছি। কেমন লাগছে? তো এখন তো কিছুদিন হয়ে গেছে, তো আমরা নেক্সট উইক আমরা মুসৌরিতে ফাউন্ডেশন কোর্স জয়েন করতে যাচ্ছি। তো এক্সাইটমেন্টও আছে, একটু টেনশনও আছে যে কি আসতে চলেছে। এক্সাইটমেন্ট ইজ এখন এই মুহূর্তে সব থেকে বড় ফিলিংস ওটাই। তাছাড়া আর একটা যেটা, এখানে এতজন সিনিয়র ব্যুরোক্র্যাটস ছিলেন, তো তাদের সামনে দাঁড়িয়ে যখন বলা হলো, তো আমরাও রিয়েলাইজ করতে পারছি যে এটা মানে সিভিল সার্ভেন্ট বা ব্যুরোক্রেসি, এর ওয়েটেজ বা এর রেসপন্সিবিলিটিস দ্যাট উইল কাম ইন আপকামিং ডেজ। আপনি হঠাৎ সিভিল সার্ভিস আসবেন বলে এটা ভাবলেন কেন? আমি ভাবেছিলাম আগেই, যখন ছোট ছিলাম তখন ভাবেছিলাম কি সিভিল সার্ভিসে যেতে হবে। রিজন একটু পার্সোনাল ছিল, আর কিন্তু ভয় ছিল কি অনেক বড় এক্সাম অ্যান্ড অনেক কম্পিটিটিভ, সাকসেস রেটটা ভালো না, তাহলে ভয় ছিল অনেকই। অ্যান্ড কলেজে যখন আমি জব করছিলাম, তখন আমার যে রুমমেট ছিল ও লিখেছিল প্রিলিমস, তাহলে যখন ওর এক্সাম হয়ে গেল, তারপরে আমি ভাবলাম কি আমিও এটা এক্সাম কমপ্লিট করতে পারবো, অ্যান্ড তারপরে আমি এফর্ট নিলাম এই এক্সামে। আপনি তো পিএইচডি কমপ্লিট করেছেন, তো পিএইচডি কমপ্লিট করার পর সিভিল সার্ভিস জার্নিটা কেমন ছিল? মানে এটা হচ্ছে, আমি বলবো যে ফরচুনেট যে একই সাথে অলমোস্ট একই সময় আমি আগস্টে থিসিস সাবমিট করেছি, সেপ্টেম্বরে আমার রেজাল্ট এসেছে। তো এটা এরকম না যে পিএইচডির পরে বা পিএইচডি ভালো লাগছিল না সেই কারণে, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে যে পিএইচডির পরে কি করব এই প্রশ্নটা যখন ছিল, তো তখন যেটা আমি একটু আগেও বলেছি যে সবথেকে কমন অপশান ছিল যে বাইরে গিয়ে পোস্ট ডক, যেটা চাইছিলাম না। তো আমি তখন খুঁজছিলাম যে আর কি চাকরি আছে। তো সেক্ষেত্রে যেহেতু পড়তে ভালো লাগতো, বা এখানে আমি মনে হলো যে সিভিল সার্ভিস একটা জায়গা যেটাকে চেষ্টা নেওয়া যায়, বা যেটা একটু আগে মঞ্জার বলছিল যে একটা টেনশন থাকে যে সাকসেস রেট এত কম। তো কোথাও একটা পিএইচডি করছিলাম, একটা নিজের সেন্ট্রাল গভর্নমেন্ট ফেলোশিপ ছিল, তো সেটা হয়তো কোথাও ওই স্টেবিলিটিটা দিয়েছিল যে আমি এটার পরেও অন্য কিছু চেষ্টা করতে পারি। তো মানে একসাথে দুটো খুব অন্যরকম জার্নি। মানে পিএইচডিতে ভীষণ ফোকাসড একটা পার্টিকুলার এরিয়াতে কাজ করছিলাম, এটা এখানে একদম ডাইভার্স। তো এই দুটো ব্যালেন্স করে মানে দুটো খুব অন্যরকম ছিল, এবং এটা বলতেও মানে এই মুহূর্তে আমার ভাবতে খুব ভালো লাগছে যে আমি একজন সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্স পোস্ট গ্র্যাজুয়েট, পিএইচডি সায়েন্স। ইউপিএসসির জন্য আমি সমস্ত হিউম্যানিটিস সাবজেক্টস পড়েছি,
আর আই হ্যাভ বিন অ্যালোকেটেড ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস ইনকাম ট্যাক্স, তো তার জন্য এখন আমাকে কমার্স, অ্যাকাউন্টেন্সি, বিজনেস ল এগুলো পড়তে হবে, তো আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। কিরকম মনে হচ্ছে, জটিল মনে হচ্ছে না? জটিল মানে বাইরে থেকে লাগছিল অবশ্যই। আমি যখন শুরু করছিলাম তখনও মানে প্রথম দুটো অ্যাটেম্পটসে আমি প্রিলিমস কোয়ালিফাই করিনি, এটা আমার থার্ড অ্যাটেম্পট যেখানে আমি কোয়ালিফাই করলাম। তো সেই জায়গাটা তো ছিলই, কিন্তু যত মানে এটা সিলেবাসটাই বলুন বা পড়াশোনাটা বলুন, এটা এত ইন্টারেস্টিং, এটা এত ভাস্ট, এটা নিজের সম্পর্কে, নিজের রাজ্য, নিজের স্টেট, নিজের কান্ট্রি সম্পর্কে এত কিছু জানার সুযোগ দেয় যে আপনি যত মানে কখনো বোর ফিল হবেন না। মানে আমার আশপাশেই পড়েছিল কিন্তু আমি কখনো জানিনি বা দেখিনি, হয়তো ভাবিনি। তো সেই সুযোগটা দেয় বলে এটা সবসময় এক্সাইটিং ছিল। আর আমি আশা করছি যে IRS এর ট্রেনিং আর এই যে জেনারেল ফাউন্ডেশন কোর্সের ট্রেনিং সেটাও একই রকম এক্সাইটেড হবে। আপনার বাড়ি থেকে কতটা সাপোর্ট ছিল? হ্যাঁ, বাড়ির সাপোর্টটা হ্যাঁ, আমার মা বাবার কথা না বললে এখানে আমি অফকোর্স মানে আমি শুরু করেছিলাম অনেকটা পরে, তো এই ক্ষেত্রে এবং আমি মানে একজন ফিমেল ক্যান্ডিডেট, তো এই জায়গাগুলো তো থাকেই। তো সেক্ষেত্রে বাইরের কিছু প্রশ্ন ছিল যে অনেকটা পরে একটা সেটেলমেন্টের একটা প্রশ্ন চলেই আসে। তো আমি খুব ফরচুনেট যে আমার মা বাবা আমাকে এই প্রশ্নগুলো আমার কাছে অবধি পৌঁছাতে দেননি। তো তারা সবসময় আমাকে সাপোর্ট করেছেন যে আমি যখন বললাম বাবা মাকে যে PhD করছি, ঠিক আছে, এরপর একটা পুরো অন্য দিকের একটা চাকরি করতে চাই, তো তার জন্য যে সময়টা লাগবে, তো হ্যাঁ ভীষণ সাপোর্টিভ মা বাবা, এবং আমার PhD সুপারভাইজারও সেটাতে কখনো আপত্তি জানাননি। মানে আপনি বলতে চাইছেন যে মেয়েরা কোনো অংশে কম নয়? না, সে তো অবশ্যই, সেটা তো দেখলেই বুঝবেন। মানে এখন ধরুন আমরা তো অনেক যারা UPSC সিভিল সার্ভিসে এবার দেখলেই দেখতে পাবেন যে মেয়েদের অংশগ্রহণও কোনো অংশে কম নয়। তো সেটাই বলছি আর কি, মানে এই পরীক্ষাটা ইটসেলফ যেটা আমি বলছিলাম যে এত কিছু আছে আর মধ্যে দিয়ে যেতে হয়, তো এটা ওই কনফিডেন্সটা দেয়, বা ছেলে বা মেয়ে বা যে কোনো ব্যাকগ্রাউন্ড। আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তো বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, গ্রামের ছেলে, শহরের মেয়ে, তো এইগুলো কোনোটা ম্যাটার করে না। যে কেউ যে কোনো সময় থেকে যে কোনো জায়গা থেকে শুরু করতে পারে, একটা সিম্পল গ্র্যাজুয়েশন হলেই এই পরীক্ষাটায় বসা যায়। তো এই জিনিসগুলো নিশ্চয়ই বাকিদেরও আশা করি উৎসাহিত করবে বা মাথায় রাখলে সুবিধা হবে। অনেকেই তো ভাবে যে সিভিল সার্ভিস বা সরকারি চাকরি পরীক্ষা মানে একটা হিউজ ব্যাপার, যে হবে না। তো এরকম কি আপনাদের কখনো মনে হয়েছে? যখন আমার যে ফার্স্ট 2 অ্যাটেম্পট আছে প্রিলিমসে হয়নি, ওই পয়েন্টে একটা পয়েন্ট ছিল যেখানে আমাকে ভাবছিলাম কি আমি করতে পারবো না এক্সামে। অ্যান্ড তখন আমার যে ফ্রেন্ডস ছিল, আমার ফ্যামিলি, আমার মা, সে বলছিল কি একটা অ্যাটেম্পট নিয়ে নাও আর তোমার বেস্ট ট্রাই করো, অ্যান্ড একটু জায়গা চেঞ্জ করো। আমি পাটেলনগরে ছিলাম, তাহলে আমি জায়গাটা চেঞ্জ করে একটা ইনস্টিটিউট ছিল হামদর্দ, সেখানে গেলাম। সেখানে আমি অনেক ভালো ক্যান্ডিডেটস থেকে মিললাম। তারপরে আমাকে এটা বিলিভ হলো কি এই এক্সাম ক্র্যাক করে নিব, অ্যান্ড 2019-এ আমি এই এক্সাম ক্র্যাক করেছিলাম। তাহলে এই এক্সামে গাইডেন্স খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আপনি যদি দেখবেন তাহলে 5 লাখ ক্যান্ডিডেটস, 5 লাখ ক্যান্ডিডেটস অ্যাপিয়ার করে, অ্যান্ড অ্যারাউন্ড 800 স্টুডেন্ট সিলেক্ট হয়। তাহলে সাকসেস রেটটা কম আছে, কিন্তু যদি একটা স্টুডেন্টকে অনেক গাইডেন্স থাকে অ্যান্ড যেই রাইট সোর্সেস সব কিছু থাকে, তাহলে এই এক্সামটা ক্র্যাক করা যাবে। এটা তো বলতে পারবো, অ্যান্ড আই থিঙ্ক মায়ুরিও এটা কথা বলতে পারবে। হ্যাঁ, সো ভাবছিলাম এক পয়েন্টে, কিন্তু ক্র্যাক করা যাবে এই এক্সামটা। আপনার জেলা থেকে আপনি প্রথম, তো কেমন লাগছে এটা? না, ভালো লাগছে। যখন হয়েছিলাম বাড়ি এসেছিলাম তখন অনেক ভালো লাগছিল। অ্যান্ড এখন তো ডেটস জয়েনিং ডেটস চলে এসেছে, তাহলে একটু এক্সাইটেড আছি কি নতুন লোকে মিলবো, অনেক বিউরোক্র্যাট থাকবে ওখানে, অ্যান্ড ওনার সঙ্গে ইন্টারাকশন করার মৌকা মিলবে আমাকে। কিন্তু একটা মনে ভয়ও আছে কি একটা অনেক কমফোর্টেবল লাইফ আমি এখন পর্যন্ত ছিল, অ্যান্ড এখন নতুন লাইফ থাকবে, একটু রেসপন্সিবিলিটিও থাকবে, বাট হোপফুলি লার্নিংয়ে ফোকাস করা যাবে, অ্যান্ড হোপফুলি সব কিছু ভালো থাকবে। জনসাধারণের জন্য ইন ফিউচার আপনি ফার্স্ট কি করতে চান? হ্যাঁ, জনসাধারণের জন্য, পাবলিকের জন্য আপনি ফার্স্ট কি করতে চান? তো করার জন্য তো অনেক কিছু আছে। এখন যে আছে, এখন তো বনিনি, কিন্তু আমি চেষ্টা করছি কি আমার বাঙালির, আমার যে
স্টুডেন্টসগুলো আছে সেই এই এক্সামে একটু এফর্ট পুট করে আর এই এক্সামে একটা টার্গেট করে এসার চেষ্টা করে, এটা এখন করছি। অ্যান্ড যখন অ্যাডমিনিস্ট্রেশনে যাব তারপরে অনেকগুলো কিছু আছে, এটা ট্রেনিংয়ে আমাকে বলা যাবে। অ্যান্ড তারপরে এখানে আসবো, দেখবো, তারপরে কিছু করা যাবে। বাঙালি হয়ে কতটা গর্বিত বোধ করছে? মানে আমি দেখুন নিজের জায়গাটা থেকেও এটা ভাবতে ভালো লাগছে যে আমরা বাংলা থেকে এই কজন পেয়েছি বলে অন্যান্য অনেকে উৎসাহিত হচ্ছেন, বা বাকিরা যারা আমাদের ভরসা দিয়েছেন, সিনিয়র ব্যুরোক্র্যাটসরা নিজেরা এসে এই সম্বর্ধনাটার আয়োজন করেছেন। তো এটা একটা বিশাল পাওনা, এবং এর সাথে সাথে যেটা আমি বারবার বলছি যে এটা আমাদের এটাও মনে করায় যে পরীক্ষাটা ক্লিয়ার করলাম, এটা সবে শুরু। এর পরের জায়গাটা, যেখানে কাজ করার যে জায়গাটা, সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ বা আরও অনেক বেশি দায়িত্বের। আশা করব আমরা প্রত্যেকে সেটার যে সম্মান তারা মানে আমরা পেয়েছি সেটার মর্যাদা রাখতে পারব। এই খবরের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আপনার নাম? ময়ূরী মুখোপাধ্যায়। মনজার অঞ্জুম। কেমন লাগছে এই নতুন প্রার্থী মানে পরীক্ষার্থীদের এখানে দেখে? খুব ভালো লাগছে। বেঙ্গল থেকে যে এতগুলো পেয়েছে সেটাই একটা আমাদের জন্য বিশাল বড় অ্যাচিভমেন্ট। একটা সময় ছিল কেউ পেত না, এবার সাতজন একটা অনেক দিনের মধ্যে একটা বড় পিক। মানে অনেকেই তো ভাবে যেন সরকারি চাকরি মানে মাথায় হাত। এখনো অনেকে যারা প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু এটা ভেবেই নেয় যে সরকারি চাকরি হবে না, নামকে বাস্তে আমরা ফর্ম ফিল আপ করছি, আমরা প্রিপারেশন নিচ্ছি। এই ভাবনা চিন্তাটা কি এখনো পর্যন্ত কি দৃঢ় রয়েছে, না এটা একটুখানি চেঞ্জ হয়েছে? দেখুন, সাধারণ অন্য সরকারি চাকরি আর ইউপিএসসিটার মধ্যে একটু পার্থক্য আছে। ইউপিএসসিতে যারা আসে সাধারণত তারা সবাই অন্য কোনো বড় চাকরি করছে সাধারণভাবে। খুব কম লোকই আছে যারা ডাইরেক্ট আসছে। সবাই মোটামুটি দেখবেন কোথাও মানে বড় বড় পোস্টে কাজ করছে, কোথাও হয়তো ম্যানেজার আছে। তো তারা যখন আসছে, আমার মনে হয় তারা এই কথাটা ভেবে আসে না যে প্রিপারেশন নিচ্ছি হবে না। যেটা থাকে ইউপিএসসি ইয়েদের মধ্যে, অ্যাসপিরেন্টসের মধ্যে হচ্ছে যে খুব টাফ পরীক্ষা, আনপ্রেডিক্টেবল, এতটা এনার্জি দিচ্ছি, এরপরে হবে কি না। এইটা আপনি তো জার্নিটা পুরো কমপ্লিট করে এসেছেন, তো আপনার জার্নিটা কীরকম ছিল? আমার জার্নিটা কীরকম ছিল, আমি চাকরি করতে দিয়েছিলাম। আমি তখন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে সায়েন্টিস্ট ছিলাম। খুব চ্যালেঞ্জিং জব ছিল। তারপর এসে রোজ আসতাম, রোজ পড়তাম, রোজ করতাম। প্রথমবার ইন্টারভিউ অবধি গেলাম, হলো না। পরের বার আবার গেলাম, একদম শেষ পর্যন্ত হলো না, তারপরের বার হলো। তো ইট ওয়াজ ভেরি টাফ, এক কথা ভীষণ টাফ, কিন্তু ভীষণ রিওয়ার্ডিং। এত কিছু জানা যায়, এত কিছু শেখা যায় আপনাকে। বেসিক্যালি আমি ইঞ্জিনিয়ার, তো আমি শুধু সায়েন্স নিয়েই পড়েছিলাম। প্রথমবার ইতিহাস পড়ছি, ভূগোল পড়ছি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়ছি, সারা পৃথিবীকে জানছি, পৃথিবীতে কোথায় কী হচ্ছে মেক সেন্স। তখন মানে তার আগে ইট ডিড নট মেক মাচ সেন্স। তারপর থেকে এগুলো বোঝা যাতে যখন গভর্নমেন্ট একটা পলিসি অ্যানাউন্স করছে তার কীরকম রিপ্রিকশনস হচ্ছে। সো ইট ওয়াজ ভেরি রিওয়ার্ডিং, খুব ভালো লাগতো পড়তে। আপনি এই যে ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে আরও যারা নতুন পরীক্ষার্থী আসবে তাদের জন্য আপনি কি বলতে চান? Please try for UPSC. Once you enter the service, you can make a big impact. অন্য অনেক জায়গায় হয়তো পয়সা অনেক বেশি পাওয়া যেতে পারে, এখানে পয়সা এমন নয় যে খুব কম। You can lead a decent life, কিন্তু যে ইম্প্যাক্টটা তৈরি করতে পারবে সেটা that is uncomparable. Each day in office, you make a difference to someone else's life, and you can see that difference. তার সব থেকে বড় এই জিনিসটাই। সব জায়গায় you can make a difference, কিন্তু here you can see the immediate impact of your decisions. That is very rewarding. ওটা খুব ভালো লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আপনারা তখন দেখে নিলেন ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম 2020 সম্বর্ধনা। ক্যামেরায় লিশন লোদের সাথে স্বর্ণালী মল্লিক, কি খবর, কলকাতা।